হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড ক্লাস করার জন্য রেডি আছো। আজকে অলরাউন্ড জিকে 33 নম্বর সিরিজটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অন্যান্য দিনের মতো আজকেও তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে এই আশা নিয়েই কিন্তু আমরা প্রত্যেকদিন ক্লাস করি। অ্যান্ড তোমরা অবশ্যই অনেকে পার্টিসিপেট করো অ্যাক্টিভভাবে, এবং তোমাদের এই অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখেই আমরা আপ্লুত হই। আমরা ক্লাস করার জন্য তোমাদের কাছ থেকে যে মোটিভেশন পাই ওইটা অবশ্যই আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের যে ইচ্ছা শক্তি ওইটা অবশ্যই বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। তো তোমাদের মূল্যবান কমেন্ট এবং তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন এই জিনিসগুলি অবশ্যই রাখার চেষ্টা করবে। পাশাপাশি কেন বলি তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে, বিকজ বাড়িতে আলাদাভাবে যাতে আমাদের এই ক্লাসের কোশ্চেনগুলি তোমাদের শিখতে না হয় তার জন্য। ক্লাসের মধ্যে যখন তোমরা আমাদের এখানে 15 থেকে 20 মিনিটে যে ক্লাসটি করবে, এই ক্লাসে যে কোশ্চেনগুলি থাকবে আমরা বাছাই করে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আনারই চেষ্টা করছি। তো সেই ক্লাসগুলি যদি শেখা হয়ে যায় তাতে মন্দ কী, তাই বলি অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যান্ড অবশ্যই তোমরা কিন্তু অনেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো। যারা নতুনভাবে আসছো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিমের সদস্য হবে। পাশাপাশি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে অ্যান্ড ক্লাসটিকে অবশ্যই তোমরা লাইক করে নেবে প্রত্যেক দিনের মতো। তোমরা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো, টেলিগ্রামে ফলো করতে পারো, এবং সমস্ত রকম ইনফরমেশন আমরা, আমাদের ক্লাসের লিঙ্ক সমস্ত কিছু আমরা কিন্তু এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তোমাদের সাথে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে। আমরা অলরাউন্ড জিকে ক্লাসের মধ্যে আমরা মিক্সড আপ কোশ্চেন করার চেষ্টা করছি ফ্রেন্ডস। অ্যান্ড তোমরা বলেছিলে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ক্লাস করার জন্য। তো ফ্রেন্ডস আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু ওয়াইজ অ্যাপের মধ্যে টেস্ট দিচ্ছি, গতকালও দিয়েছি। ইন্ডিয়ান কনস্টিটিউশনের 2টি টেস্ট দিয়েছি আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে। যারা ওয়াইজ অ্যাপে আছো তোমরা কিন্তু দেখে নেবে ওইখানে এবং টেস্ট দিয়ে দেবে। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া? নিচের মধ্যে কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি কী হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো ফ্রেন্ডস, প্রত্যেকে আনসার করবে লাইভ চ্যাট বক্সে। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ নেপোলিয়ন অফ ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তরটি হবে অপশান বি, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, সমুদ্রগুপ্ত হবে কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর। তারপরের কোশ্চেন বলছে উইথ হুইচ কনস্পিরেসি কেস অরবিন্দ ঘোষ নেম ইজ কানেক্টেড? কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষের নাম যুক্ত আছে? আনসার করো। কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে অরবিন্দ ঘোষের নাম যুক্ত রয়েছে? উইথ হুইচ কনস্পিরেসি কেস অরবিন্দ ঘোষ নেম ইজ কানেক্টেড? কাকুরি কনস্পিরেসি কেস, লাহোর কনস্পিরেসি কেস, মিরাট কনস্পিরেসি কেস, আলিপুর কনস্পিরেসি কেস। এভাবে কিন্তু 4টি অপশন স্ক্রিনে দেওয়া আছে, সঠিক উত্তর তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আলিপুর কনস্পিরেসি কেস। আলিপুর কনস্পিরেসি কেসের সাথে কানেক্টেড ছিল অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ কানেক্টেড ছিল আলিপুর কনস্পিরেসি কেসের সঙ্গে। তো ফ্রেন্ডস এই আলিপুর কনস্পিরেসি কেস হয়েছিল কবে? 1908-এ। 1908-এ আলিপুর কনস্পিরেসি কেস কিন্তু এসছিল। অ্যান্ড এই আলিপুর কনস্পিরেসি কেসের মধ্যে অরবিন্দ ঘোষের নাম কানেক্টেড ছিল। কোশ্চেন নাম্বার 3 হু ইন্ট্রোডিউসড মনসবদারি সিস্টেম ইন ইন্ডিয়া? কে ভারতে মনসবদারি প্রথা চালু করেন? হু ইন্ট্রোডিউসড মনসবদারি সিস্টেম? কোশ্চেন নাম্বার 3 4টি অপশান দেওয়া আছে, তোমরা আনসার করো লাইভ চ্যাট বক্সে। যারা এখন লাইক করোনি ফ্রেন্ডস ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে। কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হবে অপশন সি, আকবর। অপশন সি আকবর হবে সঠিক উত্তর। মনসবদারি প্রথা
চালু করেন আকবর। তো ফ্রেন্ডস, এই মুঘল সম্রাট আকবরের দ্বারা 1571 এডিতে 1571 এডিতে কী করা হয়েছিল, এই মনসবদারির প্রথা কিন্তু চালু করা হয়েছিল। 1571 এডিতে মুঘল সম্রাট আকবর কী করেছিল, এই মনসবদারির প্রথা চালু করেছিল। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই প্রশ্ন আসতে পারে যে মনসবদারির প্রথাটা কি, মনসবদারির সিস্টেমটা কি। মনসবদারির সিস্টেমটা হচ্ছে র্যাঙ্কিং দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস, যারা গভর্নমেন্ট অফিসিয়াল ছিল ওই সময়, মানে রাজ আমলে, সেই অফিসিয়ালস যারা ছিল অ্যান্ড তাদের যে সিভিল অ্যান্ড মিলিটারি ডিউটি ছিল, সেই ডিউটিদেরকে কি করা, র্যাঙ্কিংয়ের ব্যবস্থা করা। অর্থাৎ যারা ভালো কাজ করবে, গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড সিভিল মিলিটারি যারা আছে, তাদের ডিউটি যারা ভালোভাবে পালন করবে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হবে। এই যে র্যাঙ্ক দেওয়ার বা পুরস্কার দেওয়ার মতো যে প্রথা, ওইটাই ছিল মনসবদারি সিস্টেম। এই যে মনসব, এই যে ওয়ার্ড, এটা হচ্ছে একটা অ্যারাবিক ওয়ার্ড, একটা আরবীয় শব্দ হচ্ছে এই মনসব। এই মনসব, এটা যে মনসব থেকে মনসবদারি নিয়ে এসছে মুঘল সম্রাট আকবর, অ্যান্ড এটা ওনার সময়কালে যে র্যাঙ্কিং করতো গভর্নমেন্ট অফিসিয়ালস অ্যান্ড ডিটারমাইন্ডেড দেয়ার সিভিল অ্যান্ড মিলিটারি ডিউটিস, তাদের ডিউটির উপরে, তাদের কর্তব্যনিষ্ঠার উপরে এই মনসবদারি যে এটা প্রথাটা চালু হয়েছিল, এবং তাদেরকে র্যাঙ্ক দেওয়া হতো যারা কর্মচারী ছিল রাজমহলের। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস। হুইচ কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু এক্সামিন ইস্যুস রিলেটেড টু সেন্টার স্টেট রিলেশন। সেন্টার স্টেট রিলেশনের ব্যাপারটা এক্সামিন করার জন্য কোন কমিশনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে? কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত সমস্যাগুলি পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকার কোন কমিশন নিযুক্ত করেছিল? অপশন এতে আছে মন্ডল কমিশন, বিতে আছে সরকারিয়া কমিশন, সি বলছে নানাভাতি কমিশন, অ্যান্ড ডি বলছে কোঠারি কমিশন। কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে অপশন বি, সরকারিয়া কমিশন। সেন্টার অ্যান্ড স্টেট, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে যে সমস্যা, সেই সমস্যাগুলি পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, এক্সামিন করার জন্য যে কমিশন গঠন করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে, সেই কমিশনের নাম ছিল সরকারিয়া কমিশন। তো ফ্রেন্ডস, তোমরা তো আগেই জেনে নিয়েছো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই কমিশন গঠন করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই কমিশন কবে সেট আপ করা হয়েছিল? এই কমিশন সেট আপ করা হয়েছিল 1983-তে। 1983-তে সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল, এবং এই যে কমিশন, এই কমিশনের যে চেয়ারম্যান ছিল জাস্টিস রঞ্জিত সিং সরকারিয়া। জাস্টিস রঞ্জিত সিং সরকারিয়া ছিল এই কমিশনের চেয়ারম্যান, জাস্টিস রঞ্জিত সিং সরকারিয়া, এবং উনি রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাজ ছিলেন। তাছাড়াও আরও মেম্বার ছিলেন, যারা ছিলেন শ্রী বি শিবরামন, উনি ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি, ডক্টর এস.আর. সেন, যিনি ছিলেন ফর্মার এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ আইভিআরডি, অ্যান্ড রামা সুব্রমণিয়াম, যিনি ছিলেন মেম্বার সেক্রেটারি। তো এইভাবে তাদেরকে নিয়ে কিন্তু এই কমিশনটি 1983-তে গঠন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল কি, সেন্টার অ্যান্ড স্টেটের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক পরীক্ষা নিরীক্ষা করে দেখা, এবং কী কী ক্ষেত্রে সংশোধন করা যায় সে ব্যাপারে কাজ করা। তার জন্য কিন্তু এই কমিশন গঠন করা হয়েছিল। তারপর কিন্তু এই কমিশন 247টি রিকমেন্ডেশন দিয়েছিলেন। 19টি চ্যাপ্টারে 247টি স্পেসিফিক রিকমেন্ডেশন করেছিল যে কী কী সংশোধন করা দরকার, সেই সমস্ত কিছু কিন্তু এই 247টি স্পেসিফিক রিকমেন্ডেশনে বলা আছে। তারপরের কোশ্চেন, হু ইজ অথরাইজড টম। তো ফ্রেন্ডস, এখানে 2 হবে, 2 এমটা মিস্টেকলি এখানে টাইপ হয়ে গেছে, ওকে, 2 হবে। হু ইজ অথরাইজড টু ট্রান্সফার দ্য জাজ অফ ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার হাইকোর্ট।
একটি হাইকোর্ট থেকে অন্য একটি হাইকোর্টে বিচারপতিকে যে স্থানান্তর করার যে ক্ষমতা, এটা কার কাছে আছে? হু ইজ অথরাইজ টু ট্রান্সফার দ্য জাজ অফ ওয়ান হাইকোর্ট টু অ্যানাদার হাইকোর্ট? কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তরটি হবে প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি কি করতে পারে? একটি হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে বিচারপতিকে স্থানান্তর করতে পারেন। কোশ্চেন নাম্বার 6 খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফ্রেন্ডস। আন্ডার হুইচ রিটস দ্য কোর্টস sought টু প্রডিউস এ পারসন ইন দ্য কোর্ট সাসপেক্টেড টু বি মিসিং অর ইন কাস্টডি? বলছে কোন রিটের অধীনে আদালত থেকে নিখোঁজ হওয়া বা হেফাজতে থাকা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় যদি কোনো অপরাধী পালিয়ে যায়, তাহলে সন্দেহভাজন ব্যক্তিকে আদালতে হাজির করাটা এটা কোন রিটের আন্ডারে পড়ে? আন্ডার হুইচ রিটস দ্য কোর্টস sought টু প্রডিউস এ পারসন ইন দ্য কোর্ট সাসপেক্টেড টু বি মিসিং অর ইন কাস্টডি? কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, হেবাস কর্পাস। অপশন ডি, হেবাস কর্পাস হবে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকেও কিন্তু অলরাউন্ড জিকে পার্টে নিয়ে আসছি। অ্যান্ড তাছাড়াও কিন্তু আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে যে কোর্স আমরা কন্টিনিউ করছি তোমাদের সাথে আলাদাভাবে, তোমাদের জন্য যে কোর্স করছি সেই কোর্সেও কিন্তু আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে আলাদা টেস্ট আমরা করাচ্ছি। 2টি টেস্ট আমরা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? কাকে স্বাধীন ভারতের প্রথম বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল ওই সময়ে? হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? কোশ্চেন নাম্বার 7। সঠিক উত্তর হবে অপশন সি, হরিলাল কানিয়া। হরিলাল কানিয়া হবে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, জাস্টিস হরিলাল কানিয়া 14 অগাস্ট 1947 কিন্তু উনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এবং ওনার যে টেনিউর সময়কাল ওটা ছিল 26 জানুয়ারি 1950 পর্যন্ত। 26 জানুয়ারি 1950 পর্যন্ত ওনার টেনিউর ছিল। জাস্টিস হরিলাল কানিয়া ছিলেন স্বাধীন ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 8, হুইচ অ্যাক্ট প্রহিবিটেড ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ রেস, রিলিজিয়ন অর ন্যাশনাল অরিজিন? কোন আইনের দ্বারা বলা হচ্ছে যে জাতি, ধর্ম, বৈষম্য ইত্যাদির জাতি ধর্ম কিংবা কোন দেশে জন্ম হয়েছে সেই দেশে জন্ম হিসেবে কিন্তু কাউকে কি করা যাবে না? বৈষম্য করা যাবে না। জাতি, ধর্ম ইত্যাদি বিষয়ে বৈষম্য করা যাবে না। সে কোন জাতির মানুষ, কোন ধর্মের মানুষ, এই ব্যাপারে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা কোন অ্যাক্টে প্রহিবিট করা হয়েছে? এটা ফ্রেন্ডস 8, কোশ্চেন নাম্বার 8 আনসার অপশন সি, সিভিল রাইটস অ্যাক্ট। সিভিল রাইটস অ্যাক্টের মাধ্যমে প্রহিবিট করা দেওয়া হয়েছে ডিসক্রিমিনেশন অফ রেস, রিলিজিয়ন এটসেট্রা। কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ প্রপোজড বাই দ্য? বলছে ভারতের যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা আছে সেই ব্যবস্থা প্রস্তাব কে করেছিল? দ্য থ্রি টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ প্রপোজড বাই দ্য বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, রয়্যাল কমিশন নাকি নান অফ দ্য অ্যাবাভ? তো ফ্রেন্ড, আনসার হবে বলবন্ত রায় মেহতা কমিটি। 9 এর আনসার হবে অপশানে বলবন্ত রায় মেহতা কমিটি। এটা 1957-এ 1957-তে বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু এই প্রস্তাব রেখেছিল। 1957-তে 1957-এ এটা প্রস্তাব রেখেছিল। এবং আমরা জানি যে 1959-এ কিন্তু রাজস্থানে এটা স্টার্ট করে দেওয়া হয়েছিল। 57-এ রেকমেন্ড করা হয়েছিল কার দ্বারা? বলবন্ত রায় মেহতা কমিটি দ্বারা। কোশ্চেন নাম্বার 10 বলছে হোয়ার ইজ ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি লোকেটেড? ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? আনসার করো। হোয়ার ইজ ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি লোকেটেড? কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হবে অপশন সি, পুনে।
ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? পুনেতে অবস্থিত। নেক্সট কোশ্চেনে বলছে হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট গ্লোবাল টেলিকম সিটি ইন দ্য ফলোয়িং। হুইচ ইজ ইন্ডিয়াস ফার্স্ট গ্লোবাল টেলিকম সিটি, নিচের মধ্যে ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি কোনটি? হায়দ্রাবাদ, নয়ডা, কলকাতা, বেঙ্গালুরু। যারা এখনও লাইক করেনি ফ্রেন্ডস, ক্লাসটিকে অবশ্যই লাইক করে নেবে অ্যান্ড তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই ক্লাসের শেষে তোমরা আমাদের সাথে শেয়ার করবে। কোশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর হবে অপশন ডি, বেঙ্গালুরু। গ্লোবাল টেলিকম সিটি ইন্ডিয়ার ফার্স্ট গ্লোবাল টেলিকম সিটি হচ্ছে বেঙ্গালুরু। তারপরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সিটি ইজ অলসো নোন অ্যাজ জিরো মাইল সেন্টার অফ ইন্ডিয়া। জিরো মাইল সেন্টার অফ ইন্ডিয়া বলা হয় নিচের কোন শহরটিকে? নিচের কোন শহরটিকে জিরো মাইল সেন্টার অফ ইন্ডিয়া বলা হয়? কোশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর হবে অপশন ডি, নাগপুর। নাগপুরকে জিরো মাইল সেন্টার অফ ইন্ডিয়া বলা হয়। 12-এর আনসার অপশন ডি। Question number 13. In which of the following states was India's first gender park inaugurated in February 2021? ফেব্রুয়ারি 2021-এ ভারতের কোন রাজ্যে প্রথম জেন্ডার পার্ক উদ্বোধন করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 13। তোমরা সবাই আনসার করো ফ্রেন্ডস, লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করো যে 2021-এর ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষের কোন রাজ্যের মধ্যে জেন্ডার পার্ক ইনাগরেট করা হয়েছিল? 13 আনসার হবে অপশন এ, কেরালা। কেরালাতে 2021-এ ফেব্রুয়ারি মাসে জেন্ডার পার্ক উদ্বোধন করা হয়েছিল। নেক্সট কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল পিস ইন্ডেক্স। গ্লোবাল পিস ইন্ডেক্সে 2022-এর যে গ্লোবাল পিস ইন্ডেক্স, সেই পিস ইন্ডেক্সে ভারতের স্থান কততম? ভারতের স্থান হচ্ছে 135তম। শান্তিপূর্ণ দেশ হিসেবে ভারতের স্থান 135 নম্বরে আছে। তারপর গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি। গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি ডিনোটস, ভারতের অর্থনীতির বিশ্বায়ন, এটা বলতে আমরা কি বুঝি? ইনক্রিজ অফ এক্সটার্নাল বোরোয়িংস, মানে বাহ্যিক ঋণ বৃদ্ধি পাওয়া। হ্যাভিং মিনিমাম ইন্টারভেনশন ইন ইকোনমিক রিলেশনস উইথ আদার কান্ট্রিজ, অন্যান্য দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে ন্যূনতম হস্তক্ষেপ করা। স্টার্টিং অফ নিউ বিজনেস ইউনিটস অ্যাব্রড, বিদেশে নতুন ব্যবসা ইউনিট শুরু করা। রিল্যাক্সিং দ্য প্রোগ্রামস অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, আমদানি প্রতিস্থাপনের কর্মসূচি শিথিল করা। সঠিক উত্তর কী হতে পারে তোমরা কিন্তু লাইভ চ্যাট বক্সে জানাও, আমি তো তারপর বলছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি ডিনোটস, অর্থাৎ গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি বলতে আমরা কি বুঝি? আমরা তো এমনি বলি যে গ্লোবালাইজেশনের এরা চলে এসছে, এখন আমরা গ্লোবালাইজেশনের এরাতে থাকি। তো এখন কোশ্চেন হচ্ছে এই গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি বলতে আমরা কি বুঝি? গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি বলতে আমরা বুঝি হ্যাভিং মিনিমাম ইন্টারভেনশন ইন ইকোনমিক রিলেশনস উইথ আদার কান্ট্রিজ। অপশন বি। অপশন বি হবে কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর, অপশন বি। তো ফ্রেন্ড, যারা এখনও আমাদের ওয়াইজ অ্যাপে জয়েন করোনি, ওয়াইজ অ্যাপে জয়েন করতে পারো। মান্থলি 499 পে করে তোমরা কী কী পাবে? মান্থলি 499 পে করে কী কী পাবে? ডেলি মক টেস্ট পাবে, আমরা এক্সট্রা ক্লাস করিয়ে থাকি ওয়াইজ অ্যাপে। ইউটিউবের যে ক্লাস, সেই ক্লাসগুলির পিডিএফ আমরা দিয়ে থাকি, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের যে কোনো ক্লাসে আমরা করি না কেন, প্রত্যেকটি ক্লাসের আমরা পিডিএফ দিয়ে থাকি। কোথায়? সমস্ত কিছু ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে থাকি। উইকলি রিভিশন ক্লাস, এই ক্লাসের পিডিএফ ওয়াইজ অ্যাপে। মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সেই প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা দিয়ে থাকি ওয়াইজ অ্যাপের মধ্যে। সমস্ত কিছু পেয়ে যাবে এই 499-এর মধ্যে, অর্থাৎ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। টিপিএসসি আপকামিং ডেজে জিকে পার্ট অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট বলে একটা আছে তো নাকি? তো সেই পার্টের জন্য কিন্তু আর চিন্তা করতে হবে না, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ফুল কভার করছি। ক্লাসরুম আইডি দেওয়া আছে এখানে, তোমরা জয়েন করতে পারো যদি তোমরা চাও প্রিপারেশন সেভাবে করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে, বিকজ কন্টিনিউ করলেই সব কিছু মনে থাকবে। না হলে কিন্তু তোমরা জানো যে আমরা যদি কোনো কিছু প্র্যাকটিসে না রাখি, তাহলে ওইগুলি আমরা ভুলে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে বেশি আসে, এবং এটা
অবশ্যই আমরা ভুলে থাকি যদি আমরা কন্টিনিউ না করি।